আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে তিনটি দল মোটামুটি তারা শাসন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি। এখন বর্তমানে দুটি দলই সবচেয়ে বড় দল, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় দাবি করে আসছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে একটি দলই কি এই মুক্তিযুদ্ধের দাবিদার? বাকিরা কেউ না, তারা সবাই রাজাকার। এখন আমরা যদি পর্যালোচনা করি দেখব যে স্বাধীনতার পূর্বে আওয়ামী লীগ ছিল এই দেশের বৃহৎ সংগঠন এবং আওয়ামী লীগের সাপোর্ট ছিল 96% মানুষই আওয়ামী লীগ করতেন। তারপর পর্যায়ক্রমে সেখান থেকে শাখা প্রশাখা বেরোতে বেরোতে সেটা বিভিন্ন দলে পরিণত হয়। এখন আওয়ামী লীগই কিন্তু ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়। এখন আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের দাবিদার হয় তাহলে মুক্তিযুদ্ধ কিন্তু ছড়িয়ে যায় বিভিন্ন দলে। এটা আপনি মানেন আর নাই মানেন, এটাই হচ্ছে বাস্তবতা। এখন কথা হচ্ছে, এখন যে বাস্তবতা তাতে দেখা যায় আওয়ামী লীগে মুক্তিযোদ্ধা আছেন, বিএনপিতে আছেন, জাতীয় পার্টিতে আছেন, বাম রাজনীতি করেন সেখানেও আছেন, এমনকি জামাতে ইসলামেও মুক্তিযোদ্ধা আছেন। আপনি বলতে পারেন জামাতে ইসলামে কিরকম? কিছু কিছু মুক্তিযোদ্ধা আছেন যারা ধর্মে কর্মে বিশ্বাসী হয়ে যান এবং পরবর্তীতে জামাতে ইসলামে যোগদান করেছেন, এরকম নজির অনেক আছে। এখন কথা হচ্ছে, এই যে কৌটা আন্দোলন হলো, যেখানে একটা মুক্তিযুদ্ধ ইস্যু ছিল যে মুক্তিযোদ্ধার কৌঠা, এবং তারা রাখবেন না এটা নিয়ে আন্দোলন হলো। তারা অনেকেই বক্তব্য দিচ্ছিলেন যে কৌঠা দেওয়া মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক, বরং সম্মান হলো যে তারা প্রতিযোগিতায় এসে নিজের অবস্থান জানান দেবেন। এখন কথা হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তৃতায় বলেছিলেন যে মুক্তিযুদ্ধের সন্তানরা নাতিনপুতেরা পাবে না তো রাজাকারের নাতিপুতেরা পাবে। এর প্রতিবাদে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা স্লোগান দিতে থাকলো, আমরা কারা, রাজাকার রাজাকার। এখন প্রেক্ষাপটটা কিভাবে বদলে গেল এখন বিবেচনা করেন। তারা যে এই স্লোগানটা দিল, এখানের মধ্যে কিন্তু অনেক দুঃখবোধ ছিল। তারা কি আসলে সবাই রাজাকার? তা না, তারা অনেক মুক্তিযুদ্ধের পরিবার থেকে অনেক লোক এসছেন, সেখানে রাজাকারও থাকতে পারে, কিন্তু সবাই রাজাকার, রাজাকারের নাতিপুতি তারা, এইটা এইভাবে বলাটা ঠিক নয়। এখন কথা হচ্ছে, এই যে পুরান স্লোগান মুক্তিযুদ্ধের যে ইস্যু, এই ইস্যু স্লোগান এখন আর খায় না এই নতুন জেনারেশন। এটা হচ্ছে তারা মনে করে অনেকেই যে এটা বিভেদের স্লোগান, যে বিভেদ করা হচ্ছে, যার ফলে তারা কুণ্ঠাবোধ করে নাই বলতে যে আমরা কারা, রাজাকার রাজাকার। মুক্তিযুদ্ধ আমাদের দেশে একটা সবচেয়ে বড় অর্জন, আমাদের অহংকার, ডেফিনেটলি এটাতে কোনো লজিক লাগে না। কিন্তু যে মুক্তিযুদ্ধ করেছে সে সব খাবে আর অন্যরা সবাই তাকায় থাকবে, এটাও কিন্তু বিচার না। এবং স্বাধীনতার 53 বছর পর যারা আসছে তৃতীয় জেনারেশন, তারা মুক্তিযুদ্ধ দেখেনি, মুক্তিযুদ্ধের সময় তাদের জন্মও না। এখন তাকেও যদি আপনি মুক্তিযুদ্ধর কোটায় না ফেলে রাজাকারের কোটায় ফেলে দেন, তার বাবা হয়তো রাজাকার ছিল, তার দাদা হয়তো রাজাকার ছিল, এখন তার অপরাধে সেও কি অপরাধী হয়ে যাবে? ডেফিনেটলি না। এবং তখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বললেই বলা হতো না তুমি রাজাকার। এই যে রাজাকার মুক্তিযুদ্ধ ইস্যুটা এমন এক পর্যায়ে নিয়ে আসছে যার ফলে এটা হাস্যাত্মক একটা পর্যায়ে চলে গেছে। এখন কথা হচ্ছে, যেমন আওয়ামী লীগের কথা বলি, আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের তারা মুক্তিযুদ্ধের শক্তি, তো এখন বলছেন যে রাজাকারের ছেলে পেলে নাতিরা পাবে না। এখন কথা হচ্ছে, যেমন প্রধানমন্ত্রী, আমি একটা এক্সাম্পল দেই, যে উনি প্রেস সেক্রেটারি নির্ধারিত করেছিলেন কে, নাইমুল ইসলাম খানকে প্রেস সচিব। এখন এই নাইমুল ইসলাম খানকে ওর বাবা কিন্তু রাজাকার, তো রাজাকার, এবং তিনি নিজেই স্বীকার করেছেন, বলেছেন যে তিনি দুঃখিত যে তিনি রাজাকারের ছেলে।
তো এখন রাজাকারের ছেলেকে প্রধানমন্ত্রী কিভাবে সচিব বানাইলেন তার অফিসের? তো এখন কথা হচ্ছে এটা কিন্তু নাইমুল ইসলামের দোষ না, তার বাবার অপরাধ তিনি টানবেন কেন? তিনি তো রাজাকার না। আর যারা মুক্তিযুদ্ধের ইস্যু নিয়ে বিভিন্ন কথা বলেন অনেক বুদ্ধিজীবী, তারা দেখা গেছে তারা নিজেরাই মুক্তিযুদ্ধে যান নাই। মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স, তারা যুবক ছিল অনেকেই, কিন্তু তারা মুক্তিযুদ্ধে যান নাই কেন? তাদেরকে সেই কারণে কোনো পানিশমেন্ট দিয়েছেন আপনারা? দেন নাই। সো এই যে কোনো একটি দল বা গোষ্ঠী যদি বলে মুক্তিযুদ্ধের দাবিদার তারা হয়ে যায় একা, এটা আনফেয়ার, এটা ঠিক নয়। আমি যেটা বলতে চাই, মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের অহংকার, হ্যাঁ, আমাদের আত্মমর্যাদার বিষয়, বড় অর্জন এই স্বাধীনতার অর্জনটা। কিন্তু একে ওই যে ভুয়া মুক্তিযোদ্ধা দিয়ে, হ্যাঁ, আর তারপরে যে মুক্তিযোদ্ধার চেতনার কথা, সস্তা কথা বলে একটা বিপক্ষ মতবাদ দাঁড় করিয়ে একটা সমাজের মধ্যে একটা বিভেদ তৈরি করা, যার ফলে এটা মুক্তিযুদ্ধের যে আসল ইস্যুটাই বিদায় হয়ে গিয়েছে। সো কোনো একক দল এই মুক্তিযুদ্ধের দাবিদার নয়, এই দাবিদার এদেশের মানুষ। এখন কথা হচ্ছে রাজাকার যারা ছিলেন, আপনারা আওয়ামী লীগ ধরেন, আওয়ামী লীগ তো ফাঁসি দিয়ে দিচ্ছেন, তো এখন আর কি বাকি? এই ইস্যু কেন বাঁচিয়ে রাখবেন? তাদের ছেলেদেরও ফাঁসি দিবেন, তাদের নাতিপুতিদের ফাঁসি দিবেন, কি তাদের অপরাধ? তারা কি দেশ বিরোধিতা করছে? তার দাদা নানা হয়তো করছে, তো এখন তার দোষটা কি? তো এখন ফিনিশ দিছেন, ফাঁসি দিচ্ছেন, যাবজ্জীবন দিচ্ছেন, কাজ কারবার শেষ। এখন এটা নিয়ে এত টানাটানি কেন? রাজনৈতিক ফায়দা লোটা কেন? এটা ঠিক না। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে যুগ অনেক বদলে গেছে, এটা মডার্ন যুগ। পৃথিবীতে ওই এক জায়গায় বসে থাকলে হবে না। আপনি চিন্তা করেন যে জাপান, যেখানে আমেরিকা অ্যাটম বোম ফেলে দিছিল, তাদের লক্ষ লক্ষ লোক মারা গেছিল, সেই জাপানের সাথে আমেরিকার কিন্তু এখন ফ্রেন্ডশিপ। ব্রিটিশরা ভারতবর্ষে, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় এসে 200 বছর শাসন করে, অত্যাচার নির্যাতন করে তারা চলে গেছিল। এই ব্রিটিশরা এখন ভারতের বন্ধু, বাংলাদেশের বন্ধু, পাকিস্তানের বন্ধু। এখন ওইটা ধরে যদি বসে থাকেন আপনি, সমাজ চলবে, জীবন চলবে? তো কোথাকায় আপনি এক দেশের মানুষ, কোথাকায় 53 বছর আগে তার দাদা নানা রাজাকার ছিল, সেইটা ধরে আপনি বসে রয়েছেন, আপনি বলছেন আমাদের মুক্তিযুদ্ধের দাবিদার আমরা, আমাদের দল, ঠিক আছে? এই পুরান জিনিস তো এখন আর খায় না মানুষ। যুগ বদলে গেছে, হ্যাঁ, অপরাধদের শাস্তি দিচ্ছেন আল্লাহর ওয়াস্তে। এখন এইসব বাদ দিয়ে, হ্যাঁ, রাজনীতি করবেন, অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন, আপনার দলের ভেতর বলবেন, রাষ্ট্রের কথা সাথে বলবেন, মানুষের সামনে বলবেন, নো প্রবলেম। কিন্তু ওইটা ইউজ করে দমায়া রাখা, অন্যকে আঘাত করা, সমাজে বিভেদ তৈরি করা একদম ঠিক না। মুক্তিযুদ্ধের দাবিদার মোটামুটি সব দলই, কারণ সব দলই মুক্তিযোদ্ধা আছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন।